আচ্ছা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের ওই 402 পেপারের সাজেস্টিভ কিছু কোশ্চেন বলে দেব। তবে 402 পেপারের যে সাজেস্টিভ কোশ্চেনগুলো সেটা আমি কিন্তু গতকালকের ভিডিওতেই দিতাম। এবার সব থেকে বড় বিষয় কি, যখন আমি রেকর্ড করছিলাম তো 403 পেপারে তো সাজেস্টিভ কোশ্চেনগুলো বলে দিয়েছি, ওটা তো সুন্দরভাবে রেকর্ড হয়েছে। কিন্তু 402 পেপারের যখনই আমি রেকর্ড করছিলাম তখন দেখছি আমার মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছিল। হয়তো দেখেছো তোমরা আগের ভিডিওতে আমি বলেছি, কিন্তু লাস্টের দিকে দেখবে আমি বলেছি। তাই জন্য 402 এর আমার পুরো রেকর্ডটা হয়নি, শুধুমাত্র মাইকের চার্জটা শেষ হয়ে গেছিল। তাই তাই আজকে আজকে তোমাদের এই 402 পেপারের অর্থাৎ কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলসফির কিছু সাজেস্টিভ কোশ্চেন বলে দিচ্ছি আজকের এই ভিডিওতে। প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেউ কিন্তু স্কিপ করবে না, কিছু গুরুত্বপূর্ণ কথাও বলবো মাঝখানে। চলো দেখো, তোমাদের আমি 401-এরও সাজেস্টিভ কোশ্চেন বলে দিয়েছি। প্রথম কথা, যেগুলো পরীক্ষাতে আসার চান্স আছে। 403ও বলে দিয়েছি। আজকে বলবো 402। 402 পেপারের নাম কি? কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলসফি। একে বাংলায় বলে সমসাময়িক ভারতীয় দর্শন। এটা তোমাদের কিন্তু 402 পেপার, মাথায় রাখবে। যাই হোক, যাদের ফিলোসফি মেজরে আছে 4th সেমিস্টার, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, চারটি ইউনিট ভালো করে জানো। ইউনিট 1-এ কি প্রশ্ন আসার চান্স আছে, কি কি পড়বে। দেখো, ইউনিট 1-এ তোমাদের ফার্স্ট অফ অল স্বামী বিবেকানন্দের ব্যবহারিক বেদান্ত, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কিন্তু বেশিরভাগ কলেজে অ্যাসাইনমেন্টে কিন্তু এই কোশ্চেনটা দিয়েছে। স্বামী বিবেকানন্দের ব্যবহারিক বেদান্ত, সেখান থেকে তোমরা আন্দাজ করতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তার সাথে স্বামী বিবেকানন্দের একটা টপিক পড়ে রাখবে, সার্বজনীন ধর্ম। তোমরা ভালো করে জানো যে প্রতিটা ইউনিট থেকে দুটো করে প্রশ্ন হয়, মাঝখানে অথবা দেওয়া থাকে। আমি যে পরপর তিনটে ভিডিও বানিয়েছি, 401, 403, 402, প্রত্যেকটাতেই একই কথা বলছি। বারবার করে তোমাদের মনে করিয়ে দিচ্ছি, প্রতিটা ইউনিট থেকে দুটো করে প্রশ্ন আসবে, মাঝখানে অথবা দেওয়া থাকবে। তাছাড়া তোমরা প্রত্যেকে ভালো করে জানো, কারণ পরীক্ষা দিয়েছো, এমনটা না যে দাওনি। যাই হোক, তো ইউনিট 1-এ যে স্বামী বিবেকানন্দের ব্যবহারিক বেদান্ত অথবা দিয়ে স্বামী বিবেকানন্দের সার্বজনীন ধর্ম, এরকমও প্রশ্ন আসতে পারে। কেননা তোমাদের ইউনিট 1-এ কেবলমাত্র স্বামী বিবেকানন্দের দর্শনটাই রয়েছে, ওর সাথে এক্সট্রা কিছু নেই। আচ্ছা, তাহলে ইউনিট 1-এ এই দুটো খুব ভালো করে দেখে যাবে, ভালো করে পড়ে যাবে। আচ্ছা, নেক্সট ইউনিট 2। ইউনিট 2-তে তোমাদের একটু বেশি করে পড়তে হবে। তার আগে একটা কিছু কথা আমি বলে দিই, কেননা এই পেপারটার নাম হচ্ছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলসফি। একে তুমি যদি বাংলায় ব্যাখ্যা করো বা বাংলায় এর অর্থ হচ্ছে সমসাময়িক ভারতীয় দর্শন। তো এই যে সমসাময়িক ভারতীয় দর্শন, এখানে কিন্তু প্রত্যেক মহান ব্যক্তির দর্শনগুলো আমাদের পড়তে হবে। স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি, মহাত্মা গান্ধী, রাধাকৃষ্ণনের মত, বি আর আম্বেদকরের মত বা বি আর আম্বেদকরের দর্শন, প্রত্যেকের দর্শন আমাদের পড়তে হবে। তাই এখানে কিন্তু এরকম কোনো বিষয় নেই যে আমি এটা পড়বো এটা ছেড়ে দেবো, এইসব পড়লে কিন্তু মুশকিল। কেননা রিক্সে কখনো পড়ে যাবে না পরীক্ষার হলে, কারণ তুমি যেটা পড়ে গেছো সেটা নাও আসতে পারে। তাই সবসময় যখন যে টপিকটা পড়ছো তার পাশাপাশি আলাদা একটা টপিক কিন্তু পড়ে যাবে নিজের সুবিধার্থের জন্য। তাই কখনো কেউ রিক্সে পড়বে না, আমি বারবার করে বলি। আমার ফিলোসফি উইথ প্রান্তিক ব্যাচে প্রত্যেক স্টুডেন্টদের একই কথা বলি। চলো, মহাত্মা গান্ধী থেকে তোমাদের পড়তে হবে, অনেক কিছুই পড়তে হবে। সত্যাগ্রহটা পড়তে হবে, সর্বোদয়ও পড়তে হবে, স্বরাজও পড়তে হবে। তার সাথে এই টপিকটাও দেখে রাখবে, সত্য এবং অহিংসা। এখান থেকেও মূলত যদি বড়তে না আসে সত্য এবং অহিংসা থেকে, তাহলে কিন্তু 2 মার্কের প্রশ্ন আসতে পারে যে গান্ধীজির মতে অহিংসা কি, বা অহিংসা কি, নন ভায়োলেন্স, হোয়াট ইজ নন ভায়োলেন্স। কিংবা প্রশ্ন আসতে পারে গান্ধীজির মতে সত্য কি। কারণ তোমরা ভালো করে জানো, গান্ধীজি সত্য বলতে ঈশ্বরকে বুঝিয়েছেন। গড ইজ ট্রুথ, পরে তিনি বলেছিলেন ট্রুথ ইজ গড। ভালো করে এই কনসেপ্টটা তোমাদের জানা আছে। আচ্ছা, তাহলে মহাত্মা গান্ধীর যে এই কটা কনসেপ্ট, সত্যাগ্রহ, সর্বোদয়, স্বরাজ, সত্য এবং অহিংসা, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। এবার আমি তোমাকে যদি বলে দিই যে যদি তুমি স্বরাজ পড়ে যাও, বাকিগুলো পড়ার দরকার নেই, তাহলে তো বাবু এটা রিক্সে বলা হয়ে গেল না? এটা তো আমি রিক্সে বললাম। ধরো স্বরাজ আসলো না, দিয়ে দিল এই দুটো, সত্যাগ্রহ এবং সর্বোদয়, মাঝখানে অথবা, তখন তুমি কি করবে? তখন তুমি কি করবে? তাই আমি তোমাদের বলছি,
প্রত্যেকটা টপিক ভালো করে দেখে যাবে। আমি জানি হাতে বেশি দিন সময় নেই, আমি ভালো করে মানছি, আমি এটাও বলছি হাতে বেশি দিন সময় নেই, 3 থেকে 4 দিন মাত্র সময়। আমি বলছিলাম দাদা বা স্যার এতগুলো পড়বো আমি কিভাবে, এত তো সময় নেব, এটা তোমার আগে ভাবা উচিত ছিল, আগে ভাবা উচিত ছিল। কারণ আমি একটু আগেই বললাম মেজরের প্রিপারেশন কিন্তু স্মুথ ভাবে নিতে হয়, এই জন্য বেশিরভাগ স্টুডেন্ট মেজরে ব্যাক পাচ্ছে, এটাই একমাত্র কারণ। আগে থেকে পড়ে না, পরীক্ষার 10 দিন আগে থেকে প্রিপারেশন নেয়, এইভাবে হয় না। এটা কলেজ, এটা কলেজ, এটাকে স্কুল ভাবলে হবে না। চলো নেক্সট ইউনিট 3। ইউনিট 3 তে কি কি পড়বে? রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ। তাহলে ইউনিট 2 তো হয়ে গেল, ইউনিট 2 তো বুঝতে পারলে। সত্যাগ্রহ, সর্বোদয়, স্বরাজ, এই 3টে পার্ট খুব ভালো করে পড়ে রাখবে, ঠিক আছে? তার সাথে সত্য এবং অহিংসাটা দেখে রাখবে, এটাও ইম্পর্টেন্ট। আমি যে বলছি না এটা ইম্পর্টেন্ট না, অবশ্যই ইম্পর্টেন্ট। এখানে যতগুলো কোশ্চেন দেখতে পাচ্ছ প্রত্যেকটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা ইউনিট 3 তে কি কি পড়বে? ইউনিট 3 তে তোমাদের শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কেননা মানবতাবাদ তোমাদের বেশিরভাগ কলেজের অ্যাসাইনমেন্টই দিয়েছে, হিউম্যানিজম। মানবতাবাদ খুব ভালো প্রশ্ন এবং খুব মানে এর যে আলোচনা, মানবতাবাদে আলোচনা খুব ইন্টারেস্টিং, পড়লে খুবই ভালো লাগবে আর না পড়লে খুব ভারী লাগবে। আচ্ছা, তার সাথে ধর্মের স্বরূপ এটাও দেখে রাখবে, এবং এই টপিকটাও দেখে রাখবে মানুষের উদ্বৃত্ত, এটাকে বলে সারপ্লাস ইন ম্যান, মানুষের উদ্বৃত্ত, একে ইংলিশে বলে সারপ্লাস ইন ম্যান। রবীন্দ্রনাথ ঠাকুরের এটা টপিক, তাই এই বিষয়টাও একটু দেখে রাখো ভালো করে। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ তো অবশ্যই দেখবে, তার সাথে ধর্মের স্বরূপটা দেখে রাখবে, জাস্ট মানুষের উদ্বৃত্ত এটাও পড়বে। ক্লিয়ার? মোট কথা তোমাকে সবগুলোই পড়তে হবে। আচ্ছা ইউনিট 4-এ তোমাদের দুটো মহান বলা যেতে পারে ব্যক্তিদের মত তোমাদের পড়তে হবে, বা দুটো মহান পুরুষগণদের মত এখানে তোমাদের ইউনিট 4-এ রয়েছে। একটা রয়েছে সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর একটা রয়েছে ডক্টর বি.আর. আম্বেদকরের মত বা বি.আর. আম্বেদকরের দর্শন। তো টোটাল তোমাদের এখানে দুটো রয়েছে, এই জায়গাটা ইউনিট 4-এ তোমাদের একটা চান্স আছে, খুব মানে খুব একটা অসুবিধা হবে না, যে কোনো একটা পড়লেই হবে। তো যাই হোক, ইউনিট 4-এ তোমাদের রাধাকৃষ্ণনের মতে আমি এই প্রশ্নটা রেখেছি, সজ্ঞা এবং বুদ্ধির মধ্যে পার্থক্য। রাধাকৃষ্ণনকে অনুসরণ করে সজ্ঞা এবং বুদ্ধির মধ্যে পার্থক্য লেখো, এভাবে প্রশ্ন আসতে পারে। অথবা দিয়ে আম্বেদকর থেকে এই দুটোর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, একটা দলিত আন্দোলন, একটা জাতিভেদ প্রথা। দলিত আন্দোলন মানে হচ্ছে দলিত মুভমেন্ট, জাতিভেদ প্রথা মানে হচ্ছে কাস্ট সিস্টেম। তোমরা ভালো করেই জানো যখনই দলিত আন্দোলনের কথা আসবে তখনই বি.আর. আম্বেদকরের নাম মনে পড়বে, আবার যখনই জাতিভেদ প্রথার কথা আমরা বলবো তখনই কিন্তু আবার বি.আর. আম্বেদকরের নাম মনে পড়বে। তাই এই যে দলিত আন্দোলন এবং জাতিভেদ প্রথা, এটা কিন্তু পুরোটাই বি.আর. আম্বেদকরের, মাথায় রাখবে। তাই ইউনিট 4-এ তোমাদের দুজন মহান দার্শনিক বা দুজন মহান পুরুষগণদের মত এখানে পড়তে হচ্ছে, একটা হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন, একটা হচ্ছে আম্বেদকর। এবার তুমি যদি মনে করো যে স্যার আমি রাধাকৃষ্ণন পড়বো না, তাহলে তুমি আম্বেদকর পড়ে যেও, অসুবিধা নেই। কেননা আমি বলছি বারবার করে প্রতিটা ইউনিট থেকে দুটো করে প্রশ্ন আসে, তাই তোমাদের ইউনিট 4-এ একটা অপশন আছে রাধাকৃষ্ণনের সাথে আম্বেদকরও আছে, এটা একটা ভালো বিষয়। রাধাকৃষ্ণনের সাথে আম্বেদকরও আছে, এটা একটা ভালো বিষয়। তাই তোমার যদি মনে হয় যে রাধাকৃষ্ণন আমি পড়বো না, তাহলে আম্বেদকর পড়িও, কিন্তু আম্বেদকর পড়লে তোমাকে দুটোই পড়তে হবে, দলিত আন্দোলন, জাতিভেদ প্রথা। ভালো করে দেখেছো। এই হচ্ছে 402-এর তোমাদের কিছু সাজেস্টিভ কোশ্চিন এই বছরের জন্য, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তাই 4th সেমিস্টার স্টুডেন্টদের বলছি, যাদের মেজরে ফিলোসফি রয়েছে, যারা ভিডিওটা দেখছো এই মুহূর্তে, তারা প্রত্যেকে ভালো করে পড়ো, প্রিপারেশন নাও। তবে সেমিস্টার 4 বা 4th সেমিস্টারে যা করেছো করেছো, 5th সেমিস্টারে কিন্তু তোমাদের মেজরের 4টে পেপার থাকবে, এটা কিন্তু ভুলে যেও না। তাই 5th সেমিস্টারে প্রিপারেশনটা যাতে ভালোভাবে হয়, তোমরা যদি ব্যাচে জয়েন করতে চাও, ফিলসফি উইথ প্রান্তিকে যদি জয়েন করতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে 9382218873, এই নাম্বারে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদের ডিটেলসে সব কিছু বলে দেবো। বাবু ভালো করে পড়ো, আমি প্রত্যেকের পরীক্ষা যাতে ভালো হয় এই শুভকামনা সবসময় করছি। আজকে তোমাদের জন্য এই ভিডিওগুলো বানানো, আমি তো চাইলে নাও দিতে পারতাম। আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট যাতে ভালো রেজাল্ট করে, ফিলোসফি উইথ প্রান্তিক এটা নিয়েই সব সময় আলোচনা করে, বা ফিলোসফি উইথ প্রান্তিকের এটাই লক্ষ্য। আমি এখান থেকে ম্যাক্সিমাম ফিলোসফি স্টুডেন্টকে এইভাবে তৈরি করেছি, বারবার করে বলছি। তাই প্রত্যেকে ভালো করে পড়ো, অ্যাকচুয়ালি কনসেপ্টগুলো বোঝো,
সবসময় মুখস্থ বিদ্যার উপরে জোর দিলে হবে না, যে এই মুখস্থ করে নেবো, মুখস্থ করে নেবো, মুখস্থ করে নেবো। না, বোঝো, বুঝে পড়ো, কনসেপ্ট গুলো বোঝো। ফিলোসফি বোঝার বিষয়, মুখস্থ করার বিষয় নয়। এ কথাটা মাথায় রাখিও, দর্শন বুঝতে হবে। যাই হোক, বেশি কথা বাড়াবো না, ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর 28 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। আবারও শুভকামনা রইল, প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।